আজকে আমাদের আলোচনার বিষয় হলো একাদশ শ্রেণীর দর্শন ফার্স্ট সেমিস্টার। অধ্যায়ের নাম হলো ভারতীয় দর্শন সম্প্রদায়গুলির শ্রেণী বিভাগ। এই অধ্যায়টা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আর এই আলোচনা শোনার পর আশা করছি এই অধ্যায় থেকে যে কোনো ধরনের প্রশ্নই আসুক না কেন তোমরা তার উত্তর লিখতে পারবে। খুব সংক্ষেপে অতি গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আলোচনা করব। তবে চলো কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই। দেখো, আমি বোর্ডে লিখে রেখেছি ভারতীয় দর্শনে 9টা সম্প্রদায় রয়েছে। ভারতীয় দর্শনে 9টা সম্প্রদায় রয়েছে। নামগুলি অবশ্যই লিখে নেবে তোমরা। চারবাক, বৌদ্ধ, জৈন, এই তিনটে এক লাইনে লিখবে। মানে পরপর যদি তোমরা নামগুলিকে মনে রাখতে পারো তাহলে তোমাদের অনেক প্রশ্নের উত্তর হয়ে যাবে। তাই আমি বলবো এই নামগুলি আমি যেভাবে লিখেছি তোমরাও সেইভাবে লিখে নাও, তাহলে দেখবে এই অধ্যায়ের একেবারে খুবই সহজ সরল আলোচনা হবে এবং তোমরা সহজেই সব প্রশ্নের উত্তর দিতে পারবে। প্রথমে লেখো চারবাক, বৌদ্ধ, জৈন, তারপরে ন্যায়, বৈশেষিক, সাংখ্য, যোগ, তারপরে মীমাংসা, বেদান্ত। তাহলে মোট সম্প্রদায় কটা হলো? 1 2 3 4 5 6 7 8 9, 9টা সম্প্রদায়। এখন প্রশ্ন হতে পারে ভারতীয় দর্শনে মোট কয়টি সম্প্রদায় রয়েছে? ভারতীয় দর্শনে মোট 9টি সম্প্রদায় রয়েছে। এখন প্রশ্ন হলো এই 9টা সম্প্রদায়কে আমরা প্রধানত দুটো ভাগে ভাগ করতে পারি। কি কি? আস্তিক আর নাস্তিক। আস্তিক কাদের বলে বিষয়টা আমাদের জানা দরকার, নাস্তিক কাদের বলে সেটাও আমাদের জানা দরকার। আস্তিক বলতে যারা বেদের প্রামাণ্যে বিশ্বাস করে তাদেরকে আস্তিক বলা হয় ভারতীয় দর্শন হিসাবে। আমরা সাধারণভাবে জানি যারা ঈশ্বরে বিশ্বাস করে তাদেরকে আস্তিক বলা হয়, আর যারা ঈশ্বরে বিশ্বাস করে না তাদেরকে নাস্তিক বলা হয়। কিন্তু এটা বললে হবে না, কারণ ভারতীয় দর্শনে যারা বেদের প্রামাণ্যে বিশ্বাস করে তাদেরকে আস্তিক বলা হয়। ভারতীয় দর্শনে যারা বেদের প্রামাণ্যে বিশ্বাস করে তাদেরকে আস্তিক বলা হয়, আর যারা বেদের প্রামাণ্যে বিশ্বাস করে না তাদেরকে নাস্তিক বলা হয়। তাহলে এখানে দেখো, এই যে প্রথমে আমি যে তিনটে লিখলাম এই সম্প্রদায়গুলি কিন্তু নাস্তিক, মনে রাখবে। এই তিনটে সম্প্রদায় হলো নাস্তিক, অর্থাৎ এই তিনটে সম্প্রদায়ই বেদের প্রামাণ্যে বিশ্বাস করে না। কারা কারা? চারবাক, বৌদ্ধ আর জৈন, এই তিনটে সম্প্রদায় হলো নাস্তিক। এই তিনটে সম্প্রদায় বেদের প্রামাণ্যে বিশ্বাস করে না। এখানে প্রশ্ন হতে পারে বৌদ্ধগণ কি বেদের প্রামাণ্যে বিশ্বাস করে? বলবে না। জৈনগণ কি বেদের প্রামাণ্যে বিশ্বাস করে? না। চারবাকগণ কি বেদের প্রামাণ্যে বিশ্বাস করে? না, কারণ এরা নাস্তিক। তাহলে আমরা এক কথাতেই অনেকগুলি প্রশ্নের উত্তর পেয়ে যাচ্ছি। এরপরে আস্তিক কারা? ভারতীয় দর্শনে 6টা সম্প্রদায়কে আস্তিক বলা হয়। এই যে 6টা সম্প্রদায়, প্রথমে হলো ন্যায়, বৈশেষিক, সাংখ্য, যোগ আর মীমাংসা, বেদান্ত। এই 6টা সম্প্রদায়কে বলা হয় আস্তিক। আস্তিক, এই 6টা সম্প্রদায় হলো আস্তিক। এবার এই আস্তিক সম্প্রদায়গুলিকে আবার দুটো ভাগে ভাগ করা হয়। কি কি? বেদানুগত আর বেদ স্বতন্ত্র। তবে আস্তিক বলছি তার মানে তোমাদেরকে এটুকু বুঝে নিতে হবে যে ন্যায় দর্শন বেদের প্রামাণ্যে বিশ্বাস করে, বৈশেষিক দর্শন বেদের প্রামাণ্যে বিশ্বাস করে, সাংখ্য, যোগ, মীমাংসা, বেদান্ত সবগুলি বেদের প্রামাণ্যে বিশ্বাস করে। যে কারণে এই 6টা সম্প্রদায়কে আস্তিক সম্প্রদায় বলা হয়। আর এই 6টা সম্প্রদায় আস্তিক হওয়ার জন্য এদেরকে একসঙ্গে ষড় দর্শন বলা হয়। এটা মনে রাখবে, ষড় দর্শন, মধুসা ডাবেন্ডরা ষড় দর্শন। এই 6টা সম্প্রদায়কে একসঙ্গে ষড় দর্শন বলা হয়, এটা মনে রাখতে হবে। এরপর এই আস্তিক সম্প্রদায়গুলিকে আবার দুটো ভাগে ভাগ করা হয়। কি? বেদানুগত আর বেদ স্বতন্ত্র। বেদানুগত মানে কি? বেদ অনুগত, মানে বেদের উপরে সম্পূর্ণরূপে নির্ভর করে এরা, এরা হলো বেদানুগত। আর বেদ স্বতন্ত্র মানে
এরা বেদকে মানে কিন্তু বেদের উপরে নির্ভর করে না। ভালোভাবে মনে রাখবে, বেদকে মানে কিন্তু বেদের উপরে নির্ভর করে না। এই যে চারটে সম্প্রদায়, এই চারটে সম্প্রদায় হলো বেদ স্বতন্ত্র। বেদ স্বতন্ত্র, মনে রাখবে, বেদ স্বতন্ত্র। তাহলে বেদ স্বতন্ত্র মানে এরা বেদকে মানে কিন্তু বেদের উপরে নির্ভর করে না। আবারও বলছি, এরা হলো বেদ স্বতন্ত্র সম্প্রদায়। তাহলে ন্যায়, বৈশেষিক, সাংখ্য, যোগ, এই চারটে সম্প্রদায় হলো কি বেদ স্বতন্ত্র, অর্থাৎ এরা বেদের প্রামাণ্যে বিশ্বাস করে কিন্তু বেদের উপরে নির্ভর করে না। আর এই যে দুটো সম্প্রদায় মীমাংসা আর বেদান্ত, এরা হলো বেদানুগত। বেদানুগত, এটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দাঁড়াবে বেদ অনুগত, অর্থাৎ এরা বেদের উপরে নির্ভর করে। তাহলে সম্পূর্ণরূপে বেদের উপরে নির্ভর করে মীমাংসা আর বেদান্ত। তাহলে আমরা এটুকু বুঝে নিলাম যে ভারতীয় দর্শনে মোট 9টা সম্প্রদায় আছে। তার মধ্যে প্রথমে আমরা 9টা সম্প্রদায়কে দুটো ভাগে ভাগ করতে পারি। কি কি? নাস্তিক সম্প্রদায় আর আস্তিক সম্প্রদায়। আস্তিক সম্প্রদায়ে 6টা সম্প্রদায় আছে, নাস্তিকদের মধ্যে 3টে সম্প্রদায় আছে। এই আস্তিক সম্প্রদায় 6টাকে একসঙ্গে আমরা ষড়দর্শন বলে থাকি। আর আস্তিক সম্প্রদায়কে আবার দুটো ভাগে ভাগ করা হয়। কি কি? বেদ স্বতন্ত্র আর বেদানুগত। এখন পরীক্ষায় প্রশ্ন আসতেই পারে, একটি বেদ স্বতন্ত্র দর্শন হলো দিয়ে ন্যায়, মীমাংসা, বেদান্ত, জৈন এরকম নাম দিতে পারে। সেক্ষেত্রে বেদ স্বতন্ত্র, ন্যায় বা সাংখ্য থাকতে পারে, যোগ থাকতে পারে, বৈশেষিক থাকতে পারে, মানে যে কোনো একটা সম্প্রদায়ের নাম দিতে পারে। তোমাদের অপশন দেওয়া থাকবে 4টে। তাহলে এখানে তোমাদেরকে মনে রাখতে হবে যে বেদ অনুগত এবং বেদ স্বতন্ত্র। তাহলে 6টা সম্প্রদায়ের 4টে হলো বেদ স্বতন্ত্র আর 2টো হলো বেদানুগত, অর্থাৎ বেদ অনুগত। এরা বেদকে মানে এবং বেদের উপরে নির্ভর করে। এবার এই যে 4 ভাগ বৌদ্ধ, জৈন, নাস্তিকদেরকে আবার দুটো ভাগে ভাগ করা হয়। এই দুটো একসঙ্গে আর 4 ভাগ। 4 ভাগরা হলো চরমপন্থী নাস্তিক। এদেরকে বলা হয় চরমপন্থী নাস্তিক। তোমরা লিখে নেবে চরমপন্থী নাস্তিক। আর এরা হলো নরমপন্থী নাস্তিক। নরমপন্থী নাস্তিক। চরমপন্থী আর নরমপন্থী কেন বলা হয়? কারণ এই 4 ভাগরা একমাত্র প্রত্যক্ষ প্রমাণ ছাড়া আর কোনো প্রমাণ এরা স্বীকার করে না। কারণ আমরা ইন্দ্রিয় প্রত্যক্ষে যা পাই কেবল তাই এরা মানে। এমনকি এরা কর্মবাদ পর্যন্ত বিশ্বাস করে না। অর্থাৎ কর্মবাদের ফলে, কর্মবাদ কি? কর্মবাদ হলো আমরা পরজন্ম বা স্বর্গ নরক যে বিষয়গুলিকে আমরা মানি, যার জন্য আমরা ভালো কাজ করি, ভালো কাজ করলে হয়তো স্বর্গে যাবে, খারাপ কাজ করলে পাপ হবে, তার ফলে তার নরক বাস হবে। এই যে ব্যাপারগুলি, এইগুলি কিন্তু 4 ভাগরা মানে না। অর্থাৎ কর্মবাদ কেউ 4 ভাগরা মানে না, যে কারণে এদেরকে চরমপন্থী বলা হয়। আর এরা হলো নরমপন্থী। এরা বেদকে মানে না ঠিকই, কিন্তু কর্মবাদে বিশ্বাস করে, যে কারণে বৌদ্ধ এবং জৈনকে নরমপন্থী নাস্তিক বলা হয়। তাহলে আমরা এই যে 9টা সম্প্রদায়ের শ্রেণী বিভাগটা জানলাম। আর এই অধ্যায়ের উপরে আমাদের জানার বিষয় হলো এই সম্প্রদায়গুলির প্রতিষ্ঠাতা, মূল গ্রন্থ, আর আমরা জানব মূল গ্রন্থের ভাষ্য বা ব্যাখ্যা কে দিয়েছেন। এই 3টে পয়েন্ট আমরা জানব। আর সেই সঙ্গে এই সম্প্রদায়গুলিকেও আবার ভাগ করা হয়। কি কি সেটা একটু বলে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। যেমন 4 ভাগ। 4 ভাগদের কি কি ভাগে ভাগ করা হয়? 4 ভাগদের ভাগ করা হয় 3টে ভাগে। কি কি? আদি 4 ভাগ বা বৈতণ্ডিক 4 ভাগ। এই 4 ভাগদেরকে 3টে ভাগ করা হয়। 4 ভাগরা হলো, 1 আদি 4 ভাগ, আদি বা বৈতণ্ডিক, আদি বা বৈতণ্ডিক, এটা হলো একটা ভাগ, আদি বা বৈতণ্ডিক 4 ভাগ। আর হলো ধূর্ত 4 ভাগ, ধূর্ত 4 ভাগ। আর হলো সুশিক্ষিত 4 ভাগ। মনে রাখবে, এখানে কিন্তু আমাদের যেহেতু শ্রেণী বিভাগ আমরা পড়ছি, যে কারণে এই বিষয়গুলি আমাদের অবশ্যই জানতে হবে এই অধ্যায়ে, যে 4 ভাগদেরকে
তিনটে ভাগে ভাগ করা হয় চার্বাক সম্প্রদায়কে। কি কি? আদি চার্বাক বা বৈতণ্ডিক চার্বাক, যারা আদি তাদেরকে বৈতণ্ডিক বলা হয়, আর ধূর্ত চার্বাক আর সুশিক্ষিত চার্বাক। এবার বৌদ্ধ আর জৈন, বৌদ্ধদের ভাগটা আমি একটু পরে দেখাচ্ছি, কারণ এখানে একটু বিস্তারিত ভাগটা দেখাতে হবে। আর জৈনদেরকে দুটো ভাগে ভাগ করা হয়, জৈন সম্প্রদায়কে আবার দুটো ভাগে ভাগ করা হয়। এরা হলো শ্বেতম্বর, শ্বেতম্বর আর দিগম্বর। শ্বেতম্বর আর দিগম্বর। শ্বেতম্বররা সাদা বস্ত্র পরিধান করে, আর দিগম্বর যারা, এরা কোনো বস্ত্র পরিধান করে না। এদের পার্থক্য শ্বেতম্বর আর দিগম্বর। তাহলে আমরা জৈনদের ভাগ জানলাম। তবে বারবার বলে রাখছি, তোমাদের এই বিষয়গুলি আমি শেষে আলোচনা করছি। প্রত্যেকটা সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা, মূল গ্রন্থ আর মূল গ্রন্থের ব্যাখ্যা কে দিয়েছেন, এই তিনটে কথা তোমরা অবশ্যই জেনে রাখবে, তাহলে এই অধ্যায়ের সম্পূর্ণ আলোচনা হবে। তাহলে আমরা বৌদ্ধদের আলোচনাটা বললাম, একটু পরে করছি। এবার আসছি ন্যায় দর্শন। এই ন্যায় দর্শনকে আবার দুটো ভাগে ভাগ করা হয়, একটা হলো প্রাচীন ন্যায়, একটা হলো প্রাচীন ন্যায়, আর একটা হলো নব্য ন্যায়। এটা মনে রাখবে, প্রাচীন ন্যায় আর নব্য ন্যায়, দুটো ভাগে ভাগ করা হয় ন্যায় দর্শনকে। এরপরে বৈশেষিক, সাংখ্য, যোগ এগুলির দরকার নেই। আর মীমাংসাকে আবার দুটো ভাগে ভাগ করা হয়, এটা মনে রাখবে। মীমাংসা সম্প্রদায়কে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হলো প্রভাকর মীমাংসা, প্রভাকর মীমাংসা, আর একটা হলো ভাট্ট মীমাংসা, ভাট্ট মীমাংসা। তাহলে আমরা শ্রেণী বিভাগ পুরো জেনে নিলাম। আর একটা বিষয়, এবার আমাদের বৌদ্ধ দর্শনটা আমরা ভাগটা দেখিয়ে দিই, তাহলে পুরো শ্রেণী বিভাগটা আলোচনা হয়ে যাবে। আর যে 9টা সম্প্রদায়ের কথা আমি তোমাদের বললাম, এই 9টা সম্প্রদায়ের প্রতিষ্ঠাতাকে, মূল গ্রন্থের নাম কি, আর সেই সঙ্গে মূল গ্রন্থের ভাষ্য বা ব্যাখ্যা কে দিয়েছেন। আচ্ছা, বৌদ্ধ দর্শনকে প্রথমে ভাগ করা হবে, আমি বৌদ্ধ দর্শনে ভাগ করছি হীনযান। একটা হলো হীনযান, হীনযান, আর একটা হলো মহাযান, মহাযান। হীনযান কথার অর্থ হলো সংকীর্ণ পথ, মহাযান কথার অর্থ হলো প্রশস্ত পথ। তো এখানে বৌদ্ধ ধর্মের যে অনুরাগী যারা, গৌতম বুদ্ধের মৃত্যুর পর এদের মধ্যে মত পার্থক্য হয়, অনেক বছর পরে এদের মধ্যে মত পার্থক্য হয়, তার যারা অনুগামী ছিল তাদের মধ্যে। এই মত পার্থক্যের জন্য দুটো দলে ভাগ হয়ে যায়। হীনযান, এদেরকে বলা হয় বস্তুবাদী, এরা হলো বস্তুবাদী, মনে রাখবে, বস্তুবাদী। আর এদেরকে বলা হয়, মহাযানপন্থীদেরকে বলা হয় ভাববাদী, মনে রাখবে, বস্তুবাদী আর ভাববাদী। এদেরকে বলা হয় সংকীর্ণ পথ। মানে আমাদের যে গৌতম বুদ্ধের মূল গ্রন্থ, মানে বৌদ্ধ দর্শনের যেটা মূল গ্রন্থ, সেটাকে বলা হয় ত্রিপিটক। তো এখানে বলি, ত্রিপিটক বলতে তোমার গৌতম বুদ্ধের যে নির্দেশাবলী ছিল, সেগুলি গৌতম বুদ্ধ কোনো গ্রন্থ রচনা করেননি, তবে তার নির্দেশাবলীগুলি তার যে অনুগামী ছিল তারা সংরক্ষিত রেখেছিল। এবং তার অনুগামীদের 3টে জায়গায় সংরক্ষণ ছিল, যেটাকে বলা হয় পিটক। মানে 3টে পিটকে সংরক্ষণ ছিল, 3টে জায়গায় সংরক্ষণ ছিল। পরবর্তীতে এই 3টে পিটককে একসঙ্গে একটা গ্রন্থাকারে প্রকাশ করা হয়, যে কারণে তাদের মূল গ্রন্থের নাম হলো ত্রিপিটক। তো এটা কোনো কারো গ্রন্থ, রচিত গ্রন্থ না, এটা হলো সংকলিত গ্রন্থ, সংকলন করা হয়েছে ত্রিপিটক, মনে রাখবে। তাহলে বৌদ্ধ দর্শনের মূল গ্রন্থ হলো ত্রিপিটক। আর এই ত্রিপিটকের যে নির্দেশাবলী, সেইগুলিকে অক্ষরে অক্ষরে পালন করে হীনযানপন্থীরা। মানে গ্রন্থে যা লেখা আছে তার বাইরে কোনো কিছু তারা মানে না। আর এই মহাযানপন্থী যারা, তারা সভ্যতার উন্নয়নের বিষয়টিকেও তারা মেনে নেয়। অর্থাৎ গৌতম বুদ্ধের যে ত্রিপিটকের নির্দেশাবলী দেওয়া আছে সেগুলিকেও মানে, আর সঙ্গে তারা বাস্তব যেটা অগ্রগতি হচ্ছে আমাদের এই সভ্যতার, সে বিষয়টিকেও মেনে নেয়, যে কারণে এদের হলো মহাযান, প্রশস্ত পদ। মহাযান কথার অর্থ হলো প্রশস্ত পদ। এবার পরবর্তীতে আবারও এই হীনযানপন্থীরা আবার দুটো দলে ভাগ হয়ে যায়। এটা হলো বৈভাষিক, 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 আর একটা দল হলো
সৌত্রান্তিক। সৌত্রান্তিক, বৈভাষিক আর সৌত্রান্তিক। এই বৈভাষিকদেরকে বলা হয় বাহ্য প্রত্যক্ষবাদী, আর সৌত্রান্তিকদেরকে বলা হয় বাহ্য অনুমেয়বাদী। এটা লিখে রাখবে তোমরা। বৈভাষিকরা হলো বাহ্য প্রত্যক্ষবাদী, আর সৌত্রান্তিকরা হলো বাহ্য অনুমেয়বাদী। এই গেল, তাহলে আমরা দুটো সম্প্রদায় পেলাম। এরপরে আবার মহাযানপন্থীরা দুটো দলে ভাগ হয়ে যায়। একটা হলো মাধ্যমিকবাদ, এটাকে বলা হয় মাধ্যমিকবাদ। এর অপর নাম হলো শূন্যবাদ। শূন্যবাদ, শূন্যবাদ। আর আরেকটা দল হলো যোগাচারবাদ। যোগাচারবাদ তোমরা লিখে নাও, যোগাচারবাদ। আর এর আরেকটা নাম হলো বিজ্ঞানবাদ। বিজ্ঞানবাদ লিখে রাখবে, বিজ্ঞানবাদ। তাহলে এখানে প্রশ্ন হতে পারে মাধ্যমিকবাদের অপর নাম কি, বলবে শূন্যবাদ। যোগাচারবাদের অপর নাম কি, বিজ্ঞানবাদ। তাহলে একদিক থেকে দেখো মাধ্যমিকবাদ যারা তারাও ভাববাদী, যোগাচারবাদীরাও ভাববাদী। আবার এদিকে বৈভাষিকরা বস্তুবাদী, সৌত্রান্তিকরা বস্তুবাদী। কতগুলি প্রশ্ন এই ছকের মধ্যে থেকে, বৌদ্ধ দর্শনের অনেক প্রশ্ন তোমরা এখান থেকে পেয়ে যাবে। তাহলে এখন যদি প্রশ্ন হয় বৌদ্ধ দর্শনে মোট কটি সম্প্রদায় রয়েছে, তাহলে বলবে বৌদ্ধ দর্শনে 4টে সম্প্রদায় রয়েছে, বৈভাষিক, সৌত্রান্তিক, আর মাধ্যমিকবাদ আর যোগাচারবাদ। তাহলে 4টে সম্প্রদায়। বৌদ্ধ দর্শনে মোট সম্প্রদায় হলো কটা? 4টে। তাহলে এটা মনে রাখবে। তাহলে আমাদের যে ভারতীয় দর্শনের সম্প্রদায়গুলির শ্রেণীবিভাগ সেটা পুরো আলোচনা করলাম। বৌদ্ধদের ধর্মগ্রন্থের নামটাও বললাম। চারবাকদের লিখিত কোনো ধর্মগ্রন্থ নেই, কারণ এদের এই দর্শনটাকে লোকায়ত দর্শন বলা হয়, কারণ মানুষের মুখে মুখে প্রচলিত যে কারণে। আর চারবাকদের যে মূল প্রতিষ্ঠাতা, চারবাকদের যে প্রতিষ্ঠাতা, কেউ কেউ মনে করেন যে ঋষি বৃহস্পতি চারবাক দর্শনের প্রতিষ্ঠাতা। আবার কেউ কেউ মনে করেন যে ঋষি চারবাক নামে কোনো এক ব্যক্তি ছিল এবং তিনি এই সম্প্রদায়ের প্রতিষ্ঠা করেছেন। যে কারণে চারবাক এর যে মূল প্রতিষ্ঠা, চারবাক দর্শনের প্রতিষ্ঠাতা যদি বলা হয়, তাহলে ঋষি বৃহস্পতি যদি অপশানে থাকে তাহলে ঋষি বৃহস্পতি দেবে, আর যদি ঋষি চারবাক থাকে তাহলে ঋষি চারবাক দেবে। আর এবার চারবাক, বৌদ্ধ, জৈন, আমি পুরো নাস্তিক সম্প্রদায়টা পুরো ক্লিয়ার করে দিলাম। এইবার আমাদের এই যে আস্তিক সম্প্রদায় যে আমি বললাম 6টা সম্প্রদায়, সেই 6টা সম্প্রদায়ের মূল গ্রন্থ, প্রতিষ্ঠাতা আর মূল গ্রন্থের ভাষ্য, এই কটা প্রশ্ন তোমরা অবশ্যই জেনে রাখবে। তাহলে তোমাদের অধ্যায়ের পুরো আলোচনা, মানে এর বাইরে কোনো প্রশ্নই হবে না। তবু আমি, যাই হোক, ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, তাই আমরা পরের ভিডিওতে আলোচনা করব এই যে 9টা সম্প্রদায়ের কথা বললাম, এই 9টা সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে, তাদের মূল গ্রন্থের নাম কি, এবং মূল গ্রন্থের ভাষ্য রচনা কে করেছেন। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদেরকে শেয়ার করবে। আসছি পরবর্তী ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।